রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের পক্ষে বিশেষজ্ঞরাও সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি, প্রার্থীর বয়সসীমা কমাতে ঐক্যের তাগিদ। শেখ হাসিনার আমলে গুমকাণ্ডের বিচারের উদ্যোগে অন্তর্বর্তী সরকারের প্রশংসায় হিউম্যান রাইটস ওয়াচ, নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ। 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী 25 শিক্ষার্থী। মেডিকেল কলেজের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা সরকার। আমদানির খবরে চালের বাজারে কমছে উত্তাপ, কেজিতে 2-1 টাকা কমলেও ফেরেনি আগের অবস্থা। কাটেনি ভোজ্য তেলের সংকট, সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দামে স্বস্তি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজ্ঞরা। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমানো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এসব বিষয়ে শুধু রাজনৈতিক ঐক্য নয়, বরং জাতীয় ঐক্যের তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে সব পক্ষের মতামত নিয়েই চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরির আশা জাতীয় নাগরিক কমিটির। হাসান ওয়ালির প্রতিবেদন। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা পড়ে প্রধান উপদেষ্টার কাছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বয়স কমিয়ে 25 থেকে 21, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নারীদের জন্য আলাদা 100 আসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম বদলে জনগণতন্ত্রী, মূলনীতি পরিবর্তন সহ দেওয়া হয়েছে নানা প্রস্তাবনা। অন্যদিকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রস্তাবনা দিয়েছে বদিউল আলম মজুমদারের কমিশন। এসব প্রস্তাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজ্ঞদের। যদি ম্যানেজ করতে পারে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছেন অধ্যাপক সাব্বির আহমেদ। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তি তার। আপনি যদি একটা স্টুডেন্টকে 21 বছরে তাকে নির্বাচন করার সুযোগ করে দেন, তো সে তো তার পড়ালেখাই শেষ করতে পারবে না। তিনি প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান হতে পারবেন না, তিনি 2 বারের বেশি নির্বাচন করতে পারবেন না। এটা যদি হয়, তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থা অনেক দূরে এগিয়ে যাবে। ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, তারপরে বাঙালি জাতীয়তাবাদ, এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো তো কোনো ব্যক্তির ইচ্ছায় এখানে আসে নাই। এটা এই জাতির দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। অনেকটা একই রকম অভিমত সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট আহসানুল করিমের। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বিদ্যমান সংবিধানের ভিত্তি উল্লেখ করেন তিনি। বলেন, স্বৈরতন্ত্র ঠেকাতে ক্ষমতা কাঠামোর আরও সুনির্দিষ্ট প্রস্তাবনা জরুরি। কেন এখানে নিম্নকক্ষ করা হলো, তাদের কাজ কি, আবার উচ্চকক্ষ করা হলো, তাদের কাজ কি, সেটা কিন্তু এখানে বলা নাই। এই মূলনীতিগুলো হচ্ছে এই কনস্টিটিউশনের পিলার, এই পিলার একটা পিলারও ভাঙা যাবে না। সুতরাং এগুলোকে তো সুপারিশ করলে হবে না, তো আগামী সংসদ যদি চায়ও সেটা করতে পারবে না। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন 2 বিশ্লেষকই। তবে ইভিএম বাতিল করা নিয়ে আছে ভিন্ন মত। ইভিএম এর মাধ্যমে যত রকম কারচুপি করা সব করেছে, সুতরাং আমি সংস্কার যারা করেছেন তাদের সাথে আমি একমত। সারা দুনিয়া যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের দিকে যাচ্ছে, সেখানে এই সংস্কার কমিশন এসে এটাকে বাদ দিয়ে দিয়েছে। সংবিধানের মূলনীতি সহ স্পর্শকাতর বিষয় পরিবর্তনে শুধু রাজনৈতিক ঐকমত্য নয়, জাতীয় ঐকমত্যের উপর জোর বিশেষজ্ঞদের। ক্ষমতাকে নিজের মতো করে একেবারে রাজার মতো রাজ্য যেভাবে চালাতো প্রাচীনকালে এম্পায়াররা, ঠিক সেই প্রক্রিয়ায় দেশ চালানো, ওটার থেকে আমরা অন্তত বের হতে পারবো। শুধু পলিটিক্যাল কনসেনসাস হলেই হবে না, প্রিএমবেলের চেঞ্জে জাতীয় বিতর্ক হওয়া দরকার। সব পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি হবে বলে আশাবাদ নাগরিক কমিটির। ঠিক কতটুকু সংস্কারকে তারা ফেয়ার মনে করছেন, যদি সেটা উত্থাপন করা যায়, তাহলে আলোচনা টেবিলে আলাপ হতে পারে যে এইটা আরেকটু বাড়ানো সম্ভব না কমানো সম্ভব। সংস্কার প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে অন্তর্বর্তী সরকার, তারপরই তৈরি হবে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের 19টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। এবছর আবেদন জমা পড়েছে 1,35,261টি।
কোটাসহ মেডিকেলে মোট আসন 5,380টি। সেই হিসেবে এবছর একটি আসনের বিপরীতে 25 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। সকাল 8টা থেকে তল্লাশি শেষে কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে ভালো ফলাফলের প্রত্যাশা করেন শিক্ষার্থীরা। এদিকে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আসন বৃদ্ধি নয়, মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। এখানে 4,000 কত সিট আছে, এর ভিতর 1.5 লক্ষ 1,20,000 এরকম পরীক্ষা দেয়। প্রত্যেক মা বাবারই একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমার সন্তান একটু উচ্চশিক্ষা শিক্ষিত হোক, এমবিবিএস পড়ুক। এই বছর সেকেন্ড টাইমারদের সুযোগ বেশি, কারণ এই বছর তো আসলে মেডিকেলে যেভাবে সবাইকে দিতে বলছে তাতে করে যারা রেগুলার বেবি বাচ্চা তাদের একটু অসুবিধা হবে। আমাদের আসলে নিড অ্যাসেসমেন্টটা হয় না। এই নিড অ্যাসেসমেন্ট হলে আমরা জানতে পারতাম যে আমাদের আসলে কত ডাক্তারের দরকার, আমাদের কত নার্সের দরকার এবং কোন সাবজেক্টের দরকার। শুধু ডাক্তার বানাইলে তো হবে না, বিশেষজ্ঞরও ব্যাপার আছে। কয়েক সপ্তাহ চড়া থাকার পর আমদানির খবরে চালের দাম মানভেদে 2-1 টাকা কমলেও তা আগের অবস্থায় ফেরেনি। এদিকে দাম বৃদ্ধির পর বাজারে মিলছে না চাহিদা মতো সয়াবিন তেল। তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে শীতকালীন সবজির দাম। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় BR-28 কেজি প্রতি 2-1 টাকা কমে বিক্রি হচ্ছে 56 থেকে 57 টাকায়। আর নাজিরশাইল চালের কেজিতে দাম এখন 78 থেকে 88 টাকা, যা গত সপ্তাহে 80 থেকে 90 টাকা ছিল। ব্যবসায়ীরা বলছেন, মিলাররা দাম বাড়ানোর জন্য চাল মজুত করেছিলেন। আমদানির খবরে মিলাররা চাল ছাড়তে শুরু করায় দাম কিছুটা কমেছে। এদিকে খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বোতলজাত সয়াবিন তেলের দাম আরও বৃদ্ধির পায়তারা চলছে বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। যে কারণে চাহিদা মতো সয়াবিন তেল ক্রেতাদের দিতে পারছেন না তারা। তবে শীতকালীন সবজির দাম ক্রেতাদের নাগালে এসেছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকা কেজিতে। তবে মৌসুম না থাকায় বরবটি, চিচিঙ্গার মতো সবজি চড়ে আছে 70 থেকে 80 টাকা কেজিতে। চালের বাজারের দাম ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কেমরের দাম বাড়ে যাচ্ছে, ভ্যাট ট্যাক্স বেড়ে গেছে নাকি এইভাবে তো শোনা যাচ্ছে। চাউলের বাজারের অবস্থা তো ঊর্ধ্বগতি, দিন দিন দাম বাড়ছে। একমাত্র চাউল নয়, প্রত্যেকটা জিনিসের দামই ঊর্ধ্বগতিতে দিন দিন বাড়ছে। মাঝখানে যে বেলে চালের দামটা বাড়া শুরু করছিল, এখন আমদানির কারণে এই বাড়াটা এখন আর বাড়তেছে না। আমরা আগে যেটা মাল পাচ্ছি ওটাকে আগে যেটা ওটা কি করছে, ওটা ছাড়ছে না। ওরা কি করছে, ওই তেলটা রেখে দিতেছে, ওটা ওই তারা নতুন যেটা মাল বিক্রি করার জন্য। মোটামুটি সব সবজি আমদানি আছে, থাকার কারণে সবজির দাম কম এবং আমাদের বিক্রিও কম। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার MS আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আরেফিন, সাপ্তাহিক ছুটির দিন আজ, এদিন আসলে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম থাকে বাজার এবং বেশ কিছু পণ্যের দাম ওঠানাবার মধ্য দিয়েই কিন্তু বাজারে কেনাবেচা চলছে। আমরা শুরুতেই যেটা দেখতে পেয়েছি বাজারে যে আবারও কিন্তু নতুন করে সয়াবিন তেলের এক ধরনের সংকট বাজারে আমরা দেখতে পেয়েছি। নতুন দাম বাড়িয়ে নেবার পরও পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল কিন্তু দোকানগুলোতে সরবরাহ করছে না বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। আমাদেরকে ব্যবসায়ীরা যেটি বলেছেন যে গত সপ্তাহে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি বেড়ে 2 থেকে 3 টাকা বেড়ে এখন কিন্তু 190 থেকে 92 টাকায় বিক্রি হচ্ছে, যেটি বোতলজাত সয়াবিন তেলের তুলনায় আসলে বেশি। যে কারণেই আসলে কর্পোরেট কোম্পানিগুলো এখন চাচ্ছে যে তারা বোতলজাত সয়াবিন তেলের দাম আরও এক দফা বাড়ানো যায় কিনা, এমন অভিযোগে কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা করেছেন। একই সাথে ক্রেতারা আমাদেরকে যেটি বলেছেন যে তারা দোকানে ঘুরে তাদের চাহিদা মতো সাইজ মতো সয়াবিন তেল না পাওয়ায় তাদেরকে কোনো ক্ষেত্রে 10 থেকে 15 টাকা বেশি মূল্যেও কিন্তু এই তেল কিনতে হচ্ছে। এছাড়া যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চালের বাজারে কিন্তু 2-1টি চাল অর্থাৎ মানভেদে 2-1টি চালের দাম কিন্তু একটু কমতির দিকেই দেখেছি আমরা। BR-28 কেজি প্রতি 1 থেকে 2 টাকা কমে 57 থেকে 58 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নাজিরশাইল চালের দামও কিন্তু কমেছে এবং আমাদেরকে যেটি ব্যবসায়ীরা জানিয়েছেন যে ভারত থেকে চাল আমদানির খবর আসার পরে মিলাররা যে চাল মজুত করে রেখেছিলেন দাম বৃদ্ধির জন্য, সেটি কিন্তু তারা বাজারে ছাড়তে শুরু করেছে। যে কারণে আসলে 2-1টি চালের দাম কমেছে, যদিও মিনিকেট চাল কিন্তু উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে। 78 থেকে 79 টাকায় বিক্রি হচ্ছে এই চাল এবং নাজিরশাইল চালের দাম কিন্তু কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে। এছাড়া যদি আমি বলি যে শীতকালীন সবজিতে কিন্তু অনেকটাই সাশ্রয়ী মূল্যে কিনতে পাচ্ছেন ক্রেতা। তারা বলছেন যে এই কম দাম যদি স্টে করে, যদি বিরাজমান থাকে, তাহলে তারা স্বস্তিতেই কিন্তু কেনাকাটা করতে পারবেন। এছাড়া আমরা ব্রয়লার মুরগির বাজারে ঘুরে
ঘুরেছি তা বিক্রেতারা আমাকে বলেছেন যে কেজি প্রতি 10 থেকে 20 টাকা গত সপ্তাহের তুলনায় দাম একটু বাড়তি, কারণ এই সময় পিকনিক থাকে, মানুষের বিয়ে কিংবা অন্যান্য অনুষ্ঠান বেশি থাকায় মুরগির চাহিদাটা কিন্তু বেশি রয়েছে, যে কারণে 1 থেকে 2 টাকা 10 থেকে 20 টাকা দাম আসলে বেড়েছে। এছাড়া আরেকটি বিষয় যদি বলতে থাকি যে সব কিছু মিলে শুক্রবারের যে বাজার থাকার কথা ক্রেতা বিক্রেতাদের হাকডাক, সেটি তুলনামূলক কমই আমরা দেখেছি। আমাদেরকে ব্যবসায়ীরা বলেছেন যে মানুষের পকেটে টাকা কম থাকায় আসলে তারা কমই কিনছেন, যে কারণে সমাগমটা আসলে কম। তো কারণ বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। শুধু কি সাধারণ মানুষের কাঁধেই ভ্যাটের চাপ বেড়েছে? ব্যবসায়ীরা বলছেন টার্নওভার করের সীমা কমিয়ে তাদের ঘাড়েও চাপানো হচ্ছে উচ্চ ভ্যাটের বোঝা, যার ঘানি আবার টানতে হবে ভোক্তাকেই। এনবিআর-এর সাবেক এক চেয়ারম্যানের মতে, চাপে থাকা অর্থনীতি সম্প্রসারণে যখন টার্নওভার করের সীমা বাড়ানো উচিত, ঠিক তখন উল্টো পদক্ষেপ নিল সরকার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। যাত্রার মানের সাথে এখন যদি ভ্যাট যোগ হয়, কষ্টের উপর আরেকটা কষ্ট সৃষ্টি হলো। ভ্যাট দিয়ে আমরা আমাদের উন্নয়নমূলক কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আমাদের চলতে খুব কষ্ট হচ্ছে। ভ্যাটের চাপে কি শুধু ভোক্তারাই নাকাল? খুচরা দোকানিরা বলছেন তাদের হিসাবও পাল্টে দিয়েছে সম্প্রতি ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন 2012 সংশোধন করে জারি করা অধ্যাদেশ। বেচা বিক্রিতে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে কম, আবার জিনিসপত্রের দাম বেশি, আবার এর উপরে ভ্যাট বসাইছে, আবার ট্যাক্স বাড়াইছে, দেখা যাচ্ছে আমাদের অস্বস্তি সব দিকেই। আগে তো আমার 2টা দোকান ছিল, লাভের চাইতে ভ্যাট বেশি, এই কারণে ব্যবসা এখন গোছাই নেওয়া লাগবে আস্তে আস্তে। প্রতিযোগিতার বাজারে স্বল্প মুনাফায় চলতে না পেরে ব্যবসার পরিধি ছোট করেছেন এই মুদি দোকানে। তারপরও তার জীবন জীবিকা কঠিন করে দিয়েছে টার্নওভার করের হিসাব। কারণ ভ্যাটের আওতা বাড়াতে টার্নওভার করের জন্য তালিকাভুক্তি সীমা 50 লাখ টাকা থেকে কমিয়ে 30 লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ আগে কোনো প্রতিষ্ঠানের বাৎসরিক বিক্রি 50 লাখ টাকা না হলে ওই প্রতিষ্ঠানকে কোনো কর দিতে হতো না। অথচ বর্তমানে 30 লাখ টাকা হলেই দিতে হবে 4% হারে টার্নওভার কর। আগে এই টার্নওভার কর সীমা 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকা ছিল, বর্তমানে তা করা হয়েছে 30 লাখ থেকে 50 লাখ টাকা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের টার্নওভার 50 লাখ টাকা পার হলেই ওই প্রতিষ্ঠানকে গুনতে হবে 15% ভ্যাট। ব্যবসায়ীরা বলছেন তাদের উপর চাপানো ভ্যাটের বোঝা দিন শেষে বহন করতে হবে ভোক্তাকেই। ব্যবসায়ীদের উপরেও একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে এবং আলটিমেটলি আপামর জনগণ এবং কাস্টমারের উপরেই কিন্তু পুরোটা বিজনেসম্যানরা ঠেলে দিবে। এনবিআর-এর সাবেক এই চেয়ারম্যানের মতে, চাপে থাকা অর্থনীতির বাস্তবতা আমলে নিয়ে যখন টার্নওভার করের সীমা বাড়ানো দরকার, ঠিক তখনই উল্টো পথে হাঁটল সরকার। আমরা অর্থনীতি গ্রো করতেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, ডলারের মূল্য বেড়ে গেছে, সবকিছু বেড়ে গেছে, ইনফ্লেশন অনবরত কন্টিনিউয়াসলি ইনফ্লেশন বেড়ে গেছে। সেখানে পঞ্চায়েত হওয়া উচিত 75 বা 1 লাখ, সেটা না করে আমি আশ্চর্য হচ্ছি যেটা 30 করেছে। এদিকে রাইড শেয়ারিং, স্পন্সরশিপ, তথ্য প্রযুক্তি সহ 85 ধরনের সেবা ও জ্যাম, জেলি, টিস্যু, সস, বিস্কুট, নুডলস, ওষুধ সহ 75 ধরনের পণ্যের উৎপাদন পর্যায়ে টার্নওভার যাই হোক না কেন ভ্যাট দিতে হবে 15% হারে। 2019 সালের জুলাইয়ে দেয়া সেই সাধারণ আদেশ বহাল রাখা হয়েছে এখনো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন নগরী কক্সবাজারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আর হই হুল্লোড়ে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের মিলন মেলা। সৈকতের সবকটি পয়েন্টে উপচে পড়া ভিড়। যে সকাল থেকে যে ভিড় শুরু হয়েছে, সেটি যে বেলা যতই বাড়ছে মানুষের আগমন কিন্তু ততই বাড়ছে। আমরা লক্ষ্য করছি শৈবালের যে পয়েন্ট রয়েছে, সেই শৈবাল পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট, যে 3 কিলোমিটার সাগর তীর, সব জায়গায় কিন্তু মানুষ আর মানুষ। সাগর তীর জুড়ে যেমন পা ফেলার জায়গা নেই, এই অবস্থা তৈরি হয়েছে। এখানে সব বয়সের মানুষ, তারা পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে কক্সবাজারে এসেছেন এবং কক্সবাজারে এসে তারা সমুদ্র সৈকতে নেমে পড়েছেন। আমরা লক্ষ্য করছি একদিকে হঠাৎ করে আজকে যে উচ্চ জোয়ার বা সমুদ্রের যে ঢেউয়ের মাত্রা সেটি যেমন বেড়েছে, ঠিক তেমনি মানুষের মাত্রাও কিন্তু বেড়েছে। আমরা লক্ষ্য করছি সমুদ্রে নোনা জলে সমুদ্র স্নান করছে, ঠিক তেমনি টিউবে গা ভাসাচ্ছে। আবার অনেকে আমরা লক্ষ্য করছি যে জ্যাট স্কি রয়েছে, সে জ্যাট স্কি নিয়ে
সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সে জলরাশিতে ঘুরে আসছেন। এভাবে কিন্তু তাদের প্রিয় মুহূর্তগুলো বা প্রিয়জনের সঙ্গে প্রিয় মুহূর্তগুলো কাটছে। একই সঙ্গে বালিয়াড়িতেও আমরা লক্ষ্য করছি মানুষের যেমন উপচে পড়া ভিড়, ঠিক তেমনি আনন্দের মাত্রাও কিন্তু কয়েক গুণে বাড়তি আমরা সেটি লক্ষ্য করছি। অনেকেই এখানে গান করছে, আবার অনেকে নাচ করছে, আবার আমরা লক্ষ্য করছি একদিকে যেমন ঘোড়ার পিঠের মানুষ চড়ছে, ঠিক তেমনি বিচ বাইক যুগেও কিন্তু ঘুরে তাদের আনন্দ উপভোগের কিন্তু শেষ হচ্ছে না। সেই আনন্দের মাত্রা বেলা যতই বাড়ছে কিন্তু মানুষের আগমন যেমন বাড়ছে ঠিক তেমনি আনন্দের মাত্রাও বাড়ছে। তবে যেটি বলা হচ্ছে যেহেতু এখন দুপুর, মানুষের মাত্রা যেমন বেড়েছে, ঠিক বিকেলে যেমন স্থানীয় দর্শনার্থী সহ বিপুল সংখ্যক পর্যটক যখন জড়ো হবে তখন মানুষের মাত্রা আরও বেশি বৃদ্ধি পাবে, সেটি বলছেন এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে আমরা লক্ষ্য করছি নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু লাইফগার্ড কর্মী এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে পূর্বাঞ্চলের মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার জিন্নাতারা যশোয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। যশোয়া, ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে একদম উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে। ছোট বড় সব বয়সী দর্শনার্থীরা আনন্দ মুখর পরিবেশে বাণিজ্য মেলায় ঘুরছেন এবং কেনাকাটা করছেন। বড়রা কেনাকাটায় ব্যস্ত থাকলেও বিনোদন জোনে ছোটদের নিয়েও তাদের ব্যস্ত থাকা দেখা গেছে এবং এবছর বেশ কিছু নতুনত্ব এসেছে এবং বেশি করে নতুনত্ব লক্ষ্য করা গেছে এই বিনোদন জোনে শিশুদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়, সকাল থেকেই উপচে পড়া ভিড় এই বিনোদন জোনে। এছাড়াও কেনাকাটাও করছেন দর্শনার্থীরা, শুধু ঘুরেই দেখছেন না। এবং ক্রেতারা যেটা বলছেন যে বিভিন্ন ধরনের প্যাকেজ অফার যেসব স্টলগুলোতে রয়েছে পণ্যগুলোর দিকেই তারা বেশি আকৃষ্ট হচ্ছেন, কারণ একসঙ্গে এতগুলো পণ্য তার উপর নানান ছাড় এমন সাধারণত দোকানগুলোতে বরাবর পাওয়া যায় না। তাই মেলায় তারা এসব কেনাকেই প্রাধান্য দিচ্ছেন। তার পাশাপাশি তারা চেষ্টা করছেন বিনোদন জোনে এসে ঘুরে যাওয়ার। এবং আমরা যদি বলি এই মুহূর্তে কিন্তু যত ধরনের স্টল প্যাভিলিয়ন বাণিজ্য মেলা আছে প্রত্যেকটি স্টল প্যাভিলিয়নেই কিন্তু দেখা যাচ্ছে দর্শনার্থীদের এবং ক্রেতাদের ভিড়। কোনো স্টল কিংবা প্যাভিলিয়নে কিছুটা বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কোনো স্টল প্যাভিলিয়নে কিছুটা কম ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ক্রেতা খরায় কিন্তু কোনো স্টল প্যাভিলিয়ন ভুগছে না। এবং আমাদেরকে যেমনটা বিক্রেতারা বলছিলেন যে আজ সকালে 10টার সময় তারা স্টলের প্রবেশদ্বার খোলার আগে থেকেই দর্শনার্থীরা কিন্তু ভিড় করছিলেন স্টলগুলোর বাইরে এবং তারা বিক্রেতারা যেমনটা প্রত্যাশা করছিলেন সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা পাচ্ছেন, ক্রেতা পাচ্ছেন, দর্শনার্থী পাচ্ছেন। তবে তাদের একটু আক্ষেপ যে ছুটির দিনে শুক্র শনিবারে যেমন পরিমাণে দর্শনার্থী ক্রেতা তারা পান, সাধারণত আর 5 দিনে তারা সেই দর্শনার্থী পান না এবং বাকি দিনগুলোতে সমানভাবে প্রত্যেক দিনই দর্শনার্থীর সংখ্যা বেশি হবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে। তো এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। দেখছেন সময় সংবাদ। এবার খেলার খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের চাকরি ছেড়েছেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পোথাস নিজেই। 2026 সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল নিক পোথাসের, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হঠাৎ করেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন 51 বছর বয়সী কোচ। দায়িত্ব ছাড়লেও বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভ কামনা জানিয়েছেন পোথাস। 2023 সালে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন পোথাস। এর আগে 2017 থেকে 2018 সাল পর্যন্ত ছিলেন শ্রীলঙ্কার প্রধান কোচ। এরপর 1 বছর কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ হিসেবে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টাইগারদের সঙ্গে কাজ করেন প্রোটিয়াদের সাবেক এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের পক্ষে বিশেষজ্ঞরাও, সংবিধানের মূলনীতি পরিবর্তনে ভিন্ন মত, প্রার্থীর বয়সসীমা কমাতে ঐক্যের তাগিদ। 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী 25 শিক্ষার্থী। মেডিকেল কলেজের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনায় সরকার। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।